আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা মেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ৪৮। নিকিতা অফিসার্স মেসে বসেছিল। রাতের নীরবতা ভেঙে হঠাৎ সেনানিবাসে একটা অস্বাভাবিক চাঞ্চল্য শুরু হলো। বাইরে থেকে দ্রুত পায়ের শব্দ, উচ্চকণ্ঠের কথাবার্তা এবং গাড়ির ইঞ্জিনের আওয়াজ ভেসে আসছে। নিকিতার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। সেনানিবাসের রাস্তায় সৈনিকরা দ্রুত ছোটাছুটি করছে। কয়েকটি সামরিক যান দ্রুত গতিতে চলে গেল। কিছু একটা ঘটেছে, হয়তো কোনো বড় খবর এসেছে। সে দ্রুত বের হয়ে এলো। করিডরে কয়েকজন সৈনিক দ্রুত হেঁটে যাচ্ছিল। নিকিতা একজনকে থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো খবর এসেছে? সৈনিকটি এক মুহূর্ত থেমে বলল, ম্যাডাম, সেন্ট মার্টিনস দ্বীপ উদ্ধার করা হয়েছে। আমাদের সৈনিকরা মিয়ানমার থেকে ফিরে আসছে। নিকিতার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হলো একটা ভারী বোঝা নেমে গেল বুক থেকে। রাইয়ান নামটা মনে মনে উচ্চারণ করল সে। আপনি কি জানেন আহত সৈনিকদের কোথায় নিয়ে আসা হবে? সৈনিকটি মাথা নেড়ে বলল, দুঃখিত ম্যাডাম, আমি নিশ্চিত নই। তবে আমরা শুনেছি দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে। আনুর দিকে তাকিয়ে নিকিতা বলল, আনু, আমাদের যেতে হবে এখনই। গাড়ির চাবিটা হাতে নিয়ে নিকিতা জানালো, আমি ড্রাইভ করব, তুমি পাশে বসো। গাড়িতে উঠে বসতেই নিকিতা ইঞ্জিন স্টার্ট দিল। রাতের অন্ধকারে সেনানিবাসের মূল গেইটের দিকে যাওয়া গাড়িগুলোর লম্বা সারি দেখা যাচ্ছে। হেডলাইটের আলোয় রাস্তাটা রূপালি ফিতার মতো চিকচিক করছিল। সে তার গাড়িটা ধীরে ধীরে সেই সারির পেছনে নিয়ে গেল। রাতের অন্ধকার ক্রমশ ফিকে হতে শুরু করেছে। যখন পূর্ব দিগন্তে ভোরের আলোর আভাস দেখা গেল, তখন তারা চট্টগ্রাম বন্দরের কাছাকাছি এসে পৌঁছালো। দূরে বঙ্গোপসাগরের নীল জলরাশি ভোরের আলোয় রূপালি হয়ে উঠেছে। বন্দর এলাকায় এরই মধ্যে জনসমুদ্র। হাজার হাজার মানুষের মুখে একই প্রত্যাশা, তাদের বীর সৈনিকদের প্রত্যাবর্তন। নিকিতা সাবধানে গাড়িটা একটা খালি জায়গায় পার্ক করলো। তারা দুজন গাড়ি থেকে নেমে ভিড়ের মধ্যে নিজেদের জায়গা করে নিল। চারিদিকে মানুষের ঢল নেমেছে। হাজার হাজার মানুষের প্রার্থনা আর আকুলতা মিশে একাকার হয়ে গেছে ভোরের বাতাসে। কারো চোখে অশ্রু, কারো ঠোঁটে প্রার্থনা, আবার কেউ বা নীরবে তাকিয়ে আছে বঙ্গোপসাগরের অসীম বিস্তৃতির দিকে। সবার চোখেই একই প্রতীক্ষা, মহান বীরদের প্রত্যাবর্তনের, যারা দেশমাতৃকার জন্য নিজেদের জীবন পণ রেখে লড়েছে, যারা শত্রুর বিরুদ্ধে অকুতভয়ে যুদ্ধ করেছে, যারা সেন্ট মার্টিনের মাটি থেকে শত্রুর কালো ছায়া মুছে ফেলেছে। সূর্যের প্রথম সোনালি কিরণ যখন সমুদ্রের ঢেউয়ে এসে পড়ল, তখন দূর দিগন্তে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো জাহাজের কালো আকৃতি। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য সাংবাদিকরা ব্যস্ত হয়ে উঠল। কেউ ক্যামেরা কাঁধে নিয়ে ছুটছে বন্দরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কেউ বা উঁচু জায়গা খুঁজছে ভালো শট নেওয়ার জন্য। ইতিহাসের এই মুহূর্তটিকে তারা চিরস্মরণীয় করে রাখতে চায়। নিকিতার বুকের ভেতর তখন ঝড় বইছে। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি হতে চলেছে। বিশাল জাহাজটি বন্দরের জেটিতে এসে থামতেই মানুষের কলরব মুহূর্তেই থেমে গেল। ভোরের কোমল রোদ এসে পড়েছে জাহাজের ধূসর গায়ে। স্বর্ণালী আলোর পরশ বুলিয়ে দিচ্ছে যুদ্ধক্লান্ত জাহাজের দেহে। জাহাজের বিশাল লৌহদ্বার যখন অতি ধীরে খুলতে শুরু করলো, তখন নিকিতার সমস্ত শরীর অবশ হয়ে এলো। ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। পায়ের নিচে মাটি যেন দুলছে, মাথার ভেতর ঘূর্ণিপাক খাচ্ছে। সে নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখল। প্রথমেই নেমে এলেন কয়েকজন সামরিক চিকিৎসক। তাদের সাদা পোশাকে লেগে আছে রক্তের ছোপ। তারপরই যে দৃশ্য উন্মোচিত হলো
তা দেখে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। প্রতিটি দেহের ওপর জড়ানো বাংলাদেশের লাল সবুজ পতাকা, যেন দেশমাতা নিজের আঁচলে ঢেকে নিয়েছেন তার সন্তানদের। কয়েকজন সৈনিক তাদের সহযোদ্ধাদের নিথর দেহ কাঁধে করে নিয়ে আসছেন। নিকিতার হৃৎপিণ্ড থমকে দাঁড়ালো। একটা ভয়ঙ্কর চিন্তা তার মাথায় আছড়ে পড়ল। ওদের মধ্যে কি রাইয়ান? নামটা মনে আসতেই তার সারা শরীর অবশ হয়ে এলো। মনে হলো বুকের ভেতর থেকে কে যেন তার প্রাণটাকে ছিঁড়ে নিচ্ছে। চারপাশে শোকার্ত আর্তনাদ উঠছে। কেউ কেউ চিৎকার করে কেঁদে উঠছে প্রিয়জনের নাম ধরে। কারো বুক ফেটে বেরিয়ে আসছে আর্তনাদ, আমার ছেলে। কেউ বা স্বামীর নাম ধরে হাহাকার করছে। এই করুণ দৃশ্যের মাঝে নিকিতা দাঁড়িয়ে রইল, পাথরের মূর্তির মতো। তার চোখ দুটো স্থির হয়ে আছে জাহাজের দরজার দিকে। তারপর শুরু হলো আহত সৈনিকদের নামার পালা। কেউ স্ট্রেচারে শুয়ে, রক্তাক্ত ব্যান্ডেজে মোড়া শরীর, কারো পায়ে প্লাস্টার। কেউ বা সহকর্মীর কাঁধে ভর করে খোঁড়াতে খোঁড়াতে নামছেন। প্রতিটি মুখ দেখে নিকিতার বুক দুরু দুরু করে কেঁপে উঠছে। তার চোখ দুটো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সেই একটি মুখ। একটা অদ্ভুত দ্বন্দ্ব তার মনে। কোন দৃশ্যটা দেখলে সে বেশি ভেঙে পড়বে? রাইয়ানকে রক্তাক্ত আহত অবস্থায় দেখা, নাকি তাকে একেবারেই না দেখা? দুটো চিন্তাই বুকের ভেতর ছুরির মতো বিঁধছে। প্রতিটি সেকেন্ড একটা যুগের মতো দীর্ঘ হয়ে উঠেছে। তার মনে হচ্ছিল এই বুঝি সে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর ঠিক তখনই ভোরের সূর্যের সোনালি আলো মুকুটের মতো পড়ে বেরিয়ে এলো রাইয়ান, একজন বীর যোদ্ধার দৃপ্ত ভঙ্গিমায়। যদিও তার শরীর আহত, তবুও মাথা উঁচু। তার ডান হাতে সাদা ব্যান্ডেজ নিষ্প্রাণের মতো ঝুলে আছে কাঁধের পাশে। চুলগুলো রণক্ষেত্রের ধুলোয় এলোমেলো, মুখে ক্ষতের দাগ। প্রতিটি দাগ একটি করে গল্প বলে যাচ্ছে যুদ্ধের নিষ্ঠুরতার। তার সামরিক পোশাকের কাঁধে গুলির আঘাতে ছিদ্র। ইউনিফর্মে লেগে আছে রক্ত আর ঘামের মিশ্রিত দাগ। কিন্তু তার চোখ, সেই চোখ দুটিতে এখনও জ্বলজ্বল করছে অদম্য সাহসের আগুন। সে ভেঙে পড়েনি, হার মানেনি। দেশের মাটি রক্ষার লড়াইয়ে সে জয়ী হয়ে ফিরেছে। সময় যেন থমকে দাঁড়ালো। নিকিতার মনে হলো তার সামনে দিয়ে তার সমস্ত জীবন ভেসে যাচ্ছে। সেই স্কুল জীবন, যখন প্রথম রায়ানের দিকে চোখ পড়েছিল, কিশোর মনে জেগেছিল প্রথম প্রেমের স্পন্দন। তারপর লুকিয়ে লুকিয়ে দেখা, দীর্ঘ বিচ্ছেদের পর আবার দেখা, নতুন করে ভালোবাসার জন্ম। সব স্মৃতি একসঙ্গে এসে ভিড় করল তার চোখে। নিকিতার পা দুটো কাঁপতে লাগলো, শরীর দুলে উঠল, পড়ে যাচ্ছিল। আনু না ধরলে হয়তো মাটিতেই লুটিয়ে পড়তো। পা দুটো পাথরের মতো ভারী হয়ে গেছে, নড়াচড়ার ক্ষমতা নেই। চোখ দুটো থেকে অঝরে নেমে আসছে আনন্দাশ্রু, হারানো প্রিয়জনকে ফিরে পাওয়ার অশ্রু। এই পৃথিবীতে যত কঠিন যন্ত্রণা আছে, তার চেয়েও বেশি সুখ আছে প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে। তার বুকের ভেতর থেকে একটা অব্যক্ত কান্না ঠেলে উঠতে চাইছিল। তুমি ফিরে এসেছো, তুমি বেঁচে আছো আমার রাইয়ান। জাহাজের লোহার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে রাইয়ান। সামনে উপচে পড়া জনতা, কেউ হাততালি দিচ্ছে, কেউ চোখের জল মুছছে। ক্যামেরার ফ্ল্যাশ আর সাংবাদিকদের প্রশ্নের মাঝে রাইয়ান দাঁড়িয়ে পড়ল এক মুহূর্ত। তার পরনে রণক্লান্ত সামরিক পোশাক, ডান হাতের ব্যান্ডেজ এখনও তাজা, রক্তের হালকা দাগ লেগে আছে। মুখের ক্ষতগুলো জ্বলজ্বল করছে, সেই মুখেই আত্মবিশ্বাসী হাসি। সাংবাদিকদের কোলাহলময় প্রশ্নে তার মনে পড়ে গেল গত 24 ঘন্টার নরকতুল্য যুদ্ধের কথা।
মৃত্যু যখন দরজায় করাঘাত করছিল, তখন যেন স্বর্গ থেকে নেমে এসেছিলেন দ্বীপের একজন স্থানীয় ব্যক্তি। নিজের জীবনের মায়া তুচ্ছ করে তিনি রায়্যান ও করিমের সঙ্গে জাহিদের রক্তাক্ত দেহটিকেও শত্রুর চোখের আড়ালে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছিলেন। সেখানে আরও কয়েকজন আহত সৈনিক আশ্রয় নিয়েছিল। প্রত্যেকের শরীরে যুদ্ধের নানা ক্ষতচিহ্ন। আহত অবস্থাতেও রায়ানের মাথায় নানা পরিকল্পনা চলছিল। এই মুহূর্তে হাল ছেড়ে দেওয়া মানে শত্রুর কাছে দ্বীপটা তুলে দেওয়া। তাই প্রচণ্ড যন্ত্রণা উপেক্ষা করে সে নতুন কৌশল আঁটতে লাগলো। যখন খবর এলো বাংলাদেশ কমান্ডো বাহিনীর আগমনের, তখন আহত সহযোদ্ধাদের নিয়ে শুরু করলো অভূতপূর্ব গেরিলা অভিযান। দুই দিক থেকে আক্রমণে শত্রু সেনা হতবাক হয়ে পড়ল। সেনাবাহিনীর গাড়ির দিকে ক্লান্ত পায়ে এগিয়ে যাচ্ছিল রায়্যান। হঠাৎ জনতার ভিড় চিরে একজন বৃদ্ধ এগিয়ে এলেন। পাকা চুল, ক্লান্ত চোখ, মুখ ভরা চিন্তার রেখা। আরিফুল হক, রায়্যানের বাবা। সেই একগুঁয়ে রাগী মানুষটা আজ সময়ের স্রোতে ভেসে অন্য কারো রূপ ধরেছেন। চশমার মোটা কাচের আড়ালে চোখ দুটি এখন শুধু ছেলের জন্য উদ্বেগে ছলছল করছে। যেদিন থেকে রায়্যান সেনাবাহিনীতে যোগ দিয়েছে, সেদিন থেকে আর কখনো বকাঝকা করতে পারেননি তাকে, বরং প্রতিটি দিন কেটেছে দুশ্চিন্তায়। আজ সিলেট থেকে ছুটে এসেছেন, না এসে পারেননি। ছেলের খবর না পেয়ে মন যে আর মানতে চাইছিল না। বাবা! আবেগরুদ্ধ কণ্ঠে শুধু একটি শব্দ বের হলো রায়্যানের মুখ থেকে। আরিফুল হক তাকালেন। চোখের কোণে জমা জলের ফোঁটা এখনই ঝরে পড়বে। ছেলের ক্ষতবিক্ষত শরীর দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেই সঙ্গে বুক ফুলে উঠল গর্বে। ধীর পায়ে এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি ঠিক আছো তো বাবা? প্রশ্নটা বেরিয়ে এলো কাপা গলায়। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। রায়্যান বাবার কুঁজো হয়ে যাওয়া পিঠে হাত রাখল। এত বিপদের মধ্যে কেন এলেন? যদি পথে কিছু হতো? আরিফুল হক মৃদু হাসলেন। আমার একমাত্র সন্তানের খোঁজ নেই, আর আমি ঘরে বসে থাকব? রায়ানের ঠোঁটেও হাসি ফুটল। সেই রাগী কড়া শাসনের বাবা, যার প্রতি মাঝে মধ্যে খুব রাগ হতো, সেই বাবার প্রতি আর কখনো রাগ হয়নি তার, একটুও না। জীবন কি অদ্ভুত! কখনো বাবা ছেলের সম্পর্কে আসে দূরত্ব, আবার কখনো সেই দূরত্ব মুছে যায় এক মুহূর্তে। আজ তারা দুজন দাঁড়িয়ে আছে একে অন্যের সামনে। একজন দেশের সৈনিক, অন্যজন সেই সৈনিকের গর্বিত পিতা। জনতার ভিড়ে দাঁড়িয়েছিল নিকিতা। সাংবাদিকদের ক্যামেরা আর মাইক্রোফোনের ফাঁক দিয়ে শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছে। রায়্যান সেনাবাহিনীর গাড়িতে উঠে বসে, আবার তাকালো জনতার দিকে। হৃদয়ে একটা অজানা টান অনুভব করছে, যার ব্যাখ্যা সে নিজেও জানে না। গাড়ি চলতে শুরু করলো। পেছনে জনতার উচ্ছ্বাস। বীর সেনানী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। হাজার কণ্ঠের জয়ধ্বনি আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে।